স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেরি। হরতাল অবরোধের কারণে কমে গেছে কম্পিউটার পণ্যের ব্যবসা। গত কয়েক মাসে ক্রেতার অভাবে বিক্রি প্রায় অর্ধেকের বেশি কমে গেছে বলে জানাচ্ছেন এই খাতের সংশ্লিষ্টরা। আজ আমাদের আলোচনার বিষয় হরতাল অবরোধে কম্পিউটার পণ্যের ব্যবসা। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ আমির হোসেন এবং এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। রাজধানীতে কম্পিউটার সংশ্লিষ্ট পণ্যের অন্যতম বাজার মাল্টিপ্লেন সেন্টারের চিত্র এটি। ক্রেতার অভাবে অলস সময় পার করছেন বিক্রেতারা। হরতাল অবরোধের কারণে কমে গেছে ক্রেতাদের আনাগোনা। খুব প্রয়োজন ছাড়া কম্পিউটারের দোকানে যাচ্ছেন না ক্রেতারা। ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ, আমরা বেচা কিনা করতে পারতেছি না। নামমাত্র এই বেচা কিনাতে ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখা যাচ্ছে না। সকাল 10টা থেকে দোকান খুলছি, এই পর্যন্ত 12টা বাজে আছে, কোনো একটা কাস্টমারও নেই। আমাদের বেচা কিনা খুব অবস্থা খারাপ। এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে আমাদের যা লস হইতেছে, আমাদের দোকানপাট বন্ধ করে চলে যেতে হবে। ব্যবসায়ীরা বলছেন গেল 3 মাসে নতুন কম্পিউটারের বিক্রি একেবারে নেই বললেই চলে। খুচরা যন্ত্রাংশ বিক্রিতেও ভাটা পড়ায় সার্বিক বিক্রি কমেছে 50 ভাগেরও বেশি। অন্যদিকে খরচ বেশি হয়, প্রতি মাসেই বাড়ছে ক্ষতির পরিমাণ। এভাবে চলতে থাকলে ব্যবসা চালিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলছেন ব্যবসায়ীরা। আমাদের নতুন কোনো কোটেশন আমরা দিতে পারতেছি না, নতুন কোনো ক্লায়েন্টের কাছে আমরা প্রোডাক্ট সেল করতে পারতেছি না। আমাদের পুরাতন যে ক্লায়েন্ট আছে তাদের যে প্রয়োজনীয় সমস্যা বা সার্ভিস, ওইগুলি নিয়েই শুধু আমরা টিকে আছি। এইরকমভাবে যদি চলতে থাকে আরও কিছুদিন, তাহলে আমরা হয়তোবা বৃহৎ সারা বাংলাদেশের যে কম্পিউটার ব্যবসায়ীরা আছে আমরা রাস্তায় নেমে আসতে বাধ্য হব। পণ্য পৌঁছানো যাচ্ছে না, পণ্য আমদানি করা যাচ্ছে না, চাহিদা মেটানো যাচ্ছে না। সব কিছু মিলিয়ে পুরো ব্যবসায়িক অঙ্গনে, আমাদের পুরো আইসিটি বিজনেসের পুরো অঙ্গনে প্রায় 50% টার্নওভার কমে গেছে। রাজনৈতিক স্থিতিশীলতা আসলে এই খাতে স্বাভাবিক অবস্থা ফিরে আসবে বলছেন ব্যবসায়ীরা। তৈমুর চৌধুরী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আমির হোসেন এবং জনাব মুস্তাফিজুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। জনাব আমির হোসেন, প্রথম প্রশ্ন আপনার কাছেই, যে আমরা আমাদের প্রতিবেদন দেখেছিলাম যে আর সব ব্যবসার মতো এই হরতাল অবরোধের কারণে গত কয়েক মাস ধরে যে বাংলাদেশে যেটা চলছে কম্পিউটার ব্যবসার ক্ষতি হয়েছে। আপনি কি একটু বলবেন যে আসলে আপনাদের এই মুহূর্তে যে সেলসটা কমেছে ঠিক কতটা কমেছে এবং এটা সামনে পুষিয়ে নেওয়ার কোনো আসলে উপায় আছে কিনা, সামনে দেখছেন কিনা? আমি যেটা বলবো যে গত 3 মাসে আমাদের ব্যবসা বাণিজ্যে যেরকম অবস্থা, আপনারা সাংবাদিকরা হয়তো বলছেন 50% কমেছে, কিন্তু আমি বলবো যে এটা হয়তো আরো বেশি কমেছে। আই থিঙ্ক মেবি ইট উইল বি ড্রপ 70%। আচ্ছা, অলমোস্ট 30% ব্যবসা আছে, কিন্তু 30% বলছেন সেটাই আমরা বলি। জি 30% ব্যবসা করে আমরা কোনোভাবে এখন সার্ভাইভ করার মতো আমাদের অবস্থা নাই। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা এখন আমাদের এমপ্লয়িদের বেতন দিতে পারছি না। তারপরে আমরা আমাদের যে কাস্টমার আছে তাদেরকে সার্ভিস দিতে পারছি না। ব্যাংকগুলি আমাদের উপরে প্রচণ্ডভাবে চাপ সৃষ্টি করেছে, তাদের যে বিনিয়োগ আছে সেই বিনিয়োগের জন্য। আসলে সবকিছু মিলিয়ে আমরা রাজনৈতিক পরিস্থিতিতে আমরা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত। কিন্তু যেহেতু আমরা আসলে আইটি বিজনেস, কম্পিউটার বিজনেস, যেহেতু এটা এডুকেটেড লোকজনরা করে, যার কারণে আমরা অন্য কোনো সংগঠনের মতো আমরা হয়তো ওইরকম ভাবে রাস্তায় নামতে পারি না, গাড়ি ভাঙতে পারি না, আমরা কোনো কিছু করতে পারি না। কিন্তু আমাদের প্রতিবাদ আসলে ভদ্রভাবেই হওয়া উচিত। এই কারণে আমরা আসলে সময়ের জন্য অপেক্ষা করছি, দেখি সরকার আমাদেরকে কি করে, রাজনৈতিক দলগুলি আমাদের জন্য কি করে। আর বিশেষ করে আমি যে কথাগুলি বলবো সেটা হলো যাতে ব্যাংকগুলি যাতে আমাদেরকে একটু নমনীয়তা দেখায়, যার জন্য আমরা যাতে বেঁচে থাকতে পারি। আমরা আসলে এখন বাঁচার জন্য আমাদেরকে আসলে একটু স্কোপ দিতে হবে। ধন্যবাদ জনাব হোসেন, আমি আপনাকে ফিরে আসবো। জনাব রহমান, এই যে ক্ষয়ক্ষতি হলো, ব্যবসার যে ক্ষতি হলো, এইটা পুষিয়ে নেওয়ার কি কোনো উপায় আছে? না, আসলে এটা পুষিয়ে নেওয়ার কোনো উপায় এই মুহূর্তে আমরা দেখছি না। আমাদের সামনে কোনো সম্ভাবনাই আমরা আসলে দেখছি না। আমি একটু আপনাকে এক্সপ্লেন করতে চাই যে আমাদের যে ক্ষতিগুলি হচ্ছে, আমাদের যে ইন্ডাস্ট্রি, আমাদের যে কম্পিউটার শিল্প, এই শিল্পকে আমরা 3টা ভাগে দেখি। একটা হচ্ছে ইম্পোর্ট সেকশন, তারা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলি ইম্পোর্ট করে নিয়ে আসে। এবং আপনি জানেন যে কম্পিউটার প্রোডাক্টটা প্রতিনিয়তই আপডেট হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে। তো এইগুলির সঙ্গে আমাদের দেশের যুব সমাজ তথাপি আমাদের জনগণকে সম্পৃক্ত করার জন্য আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। তাই আমরা আপডেট প্রোডাক্টগুলি নিয়ে আসতেছি এবং আমাদের যে প্রয়োজনীয় প্রোডাক্টগুলি স্টকে অলরেডি রয়েছে। তো
তো ইম্পোর্টার যখন ইম্পোর্ট করে এই প্রোডাক্টটা চলে যায় রিটেইলারদের হাতে, তখন এই প্রোডাক্টটা রিটেইলাররা আবার এটাকে রিটেইল করে। রিটেইল করার পর এই প্রোডাক্টটা যখন ইউজারের কাছে চলে যায়, তখন কিন্তু আমাদের যে আরেকটা সেকশন রয়েছে সাপোর্ট বা সার্ভিস, ওরা কিন্তু তখন ওই বাকি কাজগুলি করে। আজকের এই অসহনীয় আন্দোলন এবং দেশের এই পরিস্থিতির জন্য আমি মনে করি যে আমাদের 3টা সেক্টরই খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। ইম্পোর্টাররা প্রোডাক্ট এনে স্টক ওভার হয়ে গেছে, তারা ব্যাংক ইন্টারেস্ট গুনতে হচ্ছে, তারা প্রোডাক্ট সেল করতে পারছে না। রিটেইলার যেখানে আছে তাদের দায়িত্ব হয়েছে যে তারা প্রত্যেক দিন প্রোডাক্টটা সেল করে তাদের আর্ন হয়, এখানে তাদের প্রফিটটাকে দিয়ে তাদের খরচটাকে সমন্বয় করে তারা লসে পড়ে যাচ্ছে। এবং সাপোর্ট যারা আছে, সর্বোপরি আপনাকে বুঝতে হবে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে, গভর্নমেন্ট সেক্টর বলেন বা বেসরকারি সেক্টর বলেন, আপনি হাসপাতালগুলি সব জায়গাগুলিতেই কিন্তু কম্পিউটারের ব্যবহার কিন্তু রয়েছে। আজকে জাতি কিন্তু কম্পিউটারের উপরে নির্ভরশীল হয়ে গেছে। আচ্ছা, সেই জায়গাতে ওই কম্পিউটারগুলিকে সচল রাখতে হলে আমাদের যে সার্ভিস সাপোর্টের যে জনবল আছে তারা কিন্তু রিস্ক নিয়ে, তাদের জীবনের রিস্ক নিয়ে কিন্তু তারা যেতে হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্য। আজকে এখানে বসে আমি কথা বলছি, আমার পিছনে যে আপনাদের কম্পিউটারগুলি কাজ করছে সেইগুলি যদি বিকল হয়ে যায় তাহলে কিন্তু আসলে এখানে বসে আমার মনে হয় আমি না কেউই কথা বলা সম্ভব হবে না। তাহলে আমাদের ওই সাপোর্টের যে সেক্টরটা তারা কিন্তু জীবনের রিস্ক নিয়ে আপনাদেরকে সেবা দিচ্ছে, জাতিকে সেবা দিচ্ছে। তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে রিটেইলাররা সেল করতে পারছে না, তাদের টাকা নিতে পারছে না, ইম্পোর্টারকে টাকা ব্যাক করে দিতে পারতেছে না, এবং তারা যা করা বাঞ্ছনীয় না তাই করতে হচ্ছে, চেক বাউন্স করতে হচ্ছে। ধন্যবাদ জনাব রহমান, আমি আপনার ফিরে আসবো। জনাব হোসেন, আপনারা যারা বিক্রি করছেন কম্পিউটার, এলিফ্যান্ট রোড কম্পিউটার ব্যবসায়ী সমিতির এর মধ্যে কতটা অংশ আমরা যদি প্রাতিষ্ঠানিক বিক্রি হয় আর কতটা অংশ আসলে ব্যক্তি খাতে একেবারেই একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি এসে নিয়ে যায়, এর মধ্যে পার্থক্য কথা নিয়ে? আমরা তো আসলে এলিফ্যান্ট রোড বাংলাদেশের সবচেয়ে পুরনো কম্পিউটার মার্কেট। এটা কি এখনো সবচেয়ে বড় কম্পিউটার মার্কেট? তা তো অবশ্যই, কারণ এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির আন্ডারে 24টা মার্কেট টোটাল। আমরা 24টা মার্কেটের প্রতিনিধিত্ব করি। এই মার্কেটগুলিতে আমার ধারণা, এবং এটা আমরা মোটামুটি একটা জরিপেও দেখেছি যে আমরা কমপক্ষে 30% সেল আমাদের এখান থেকে হয় সারা দেশে। সারা দেশের সেল এখান থেকে হয়। এবং আজকে যারা বাংলাদেশের টপ মোস্ট ইম্পোর্টার, যারা একদম সবচাইতে বেশি ইম্পোর্ট করে, তাদেরও কিন্তু প্রতিষ্ঠানগুলি এলিফ্যান্ট রোডে। তাদের শুরু যাত্রা যাই বলেন সেটা এলিফ্যান্ট রোড থেকেই শুরু হয়েছে। আজকে আমাদের যেই সেলের যেই ব্যাপারটাতে আমরা চলে এসেছি যে আসলেই আমরা একদম খারাপ অবস্থাতে আছি। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার যে সেল হয় কম্পিউটার, এখান থেকে একজন ব্যক্তি খাতে মানে ব্যক্তি কত নেয়, একজন ইন্ডিভিজুয়াল কত কিনে নিয়ে যায়, এবং প্রতিষ্ঠান থেকে আসলে কতখানি বিক্রি হয়? প্রতিষ্ঠান থেকে কর্পোরেট সেল বলতে তো কর্পোরেট সেলগুলি আমাদের অলমোস্ট এখানে 1200-র মতো দোকান আছে, কম্পিউটার শপ আছে। প্রতিষ্ঠানগুলিতে হয়তো আমাদের কম সেল হয়, কিন্তু আমাদের ম্যাক্সিমাম সেলটাই হয় রিটেল এবং হইল যেটা ব্যক্তিগত যারা কিনে তাদের কাছে আমাদের বিক্রিটা হয়। কিন্তু যেহেতু হরতাল অবরোধের কারণে মানুষ রাস্তায় নামতে পারে না, চলতে পারে না, তারপরে তো আমাদের সেলটা কি অবস্থা, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আমরা। কারণ আমাদের প্রাতিষ্ঠানিক সেলটা কিন্তু একটু কম, এটা ভাবতে হবে সবাইকে। আমাদের সেলটা কিন্তু কাস্টমার বেস, একেবারে ব্যক্তিগত, একদম ম্যাক্সিমামটাই ব্যক্তিগত পর্যায়ে। সেই কারণে যে আমি বলবো যে আমাদের ক্ষতিটাই সবচেয়ে বেশি, এবং এই ক্ষতিটা যে আমরা আসলে অনেকভাবে চিন্তা করতেছি যে যদি আজকেও যদি দেশের এই অবস্থা যদি ভালো হয়ে যায়, স্টেবল হয়ে যায়, আমরা আসলে যে পিছনের যে লসটা সেটা আমরা কিভাবে কভার করব, এরকম ভাবে আমরা তো আসলে চিন্তা করছি, কিন্তু আমরা যা চাই মানুষ তো তা পায় না। হ্যাঁ, আমরা আসলে সুন্দর দিনের অপেক্ষায় থাকবো, এবং আপনাদের মাধ্যমে আমরা এটাই বলবো যে আমাদের যাতে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলি যাতে আমাদের এই ব্যবসাটাকে অন্তত হরতালের আওতামুক্ত করে। কারণ আজকে দেখেন যারা রাজনীতি করে তাদেরও কিন্তু এই প্রযুক্তির উপরে নির্ভর করতে হয়। তারা যদি আমরা আজকে এখানে বসে কথা বলছি, আপনার ল্যাপটপ লাগছে, আপনার জন্য কম্পিউটার লাগছে, এটা কারা বিক্রি করে? আমরা বিক্রি করি। আজকে যারা পলিটিক্স করছেন ওনারা কথা বলবেন, কোথা থেকে বলবেন, এগুলি অন এয়ারে কিভাবে যাবে?
এই প্রযুক্তির মাধ্যমে যাবে, কিন্তু এই প্রযুক্তি যদি অচল হয়ে যায় তাহলে তো দেশ অচল হয়ে যাবে। আসলে ওনারা কিভাবে শুধু চলবে? প্রযুক্তি নাই, আসলে সকল ব্যবসা, এই জি। ব্যবসা যেমন আছে সব ব্যবসার একই অবস্থা, তো এটার বাইরে নয় আসলে। জি, জনাব রহমান, কোনো কি আশা আলো দেখছেন যে আমরা এই পরিস্থিতি আসলে বেরোতে পারবো বা সম্ভাবনা দেখছেন? আসলে এই পরিস্থিতি থেকে বের হতে পারবো না এরকম আমি বলি না, কারণ আমি বিশ্বাস করি যে বাঙালি জাতি কোনো সময় ভুল সিদ্ধান্ত নেয়নি। তারা যখনই সময় এসেছে তারা সঠিক সিদ্ধান্তগুলি নিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে অবশ্যই একটা সঠিক সিদ্ধান্ত আমাদের সামনে আসবে। আজকে হয়তোবা এক একজন এক এক অবস্থানে তারা অনড় আছেন, কিন্তু ওনাদের কথায় আমরা যা জানতে পারি, যা বুঝতে পারি, ওনারা অবশ্যই দুই পক্ষই আমাদেরকে নিয়ে ভাবেন এবং আমাদের জনগণকে নিয়ে ভাবেন এবং এই জাতিকে কীভাবে সামনের দিকে আগায় নিয়ে যেতে হবে সেটা নিয়ে ভাবেন। তো ওনাদেরকে এই কথাগুলো আমরা বিশ্বাস করে আমরা বলতে চাই যে অবশ্যই ওনারা এরকম কোনো সিদ্ধান্তে আসবেন যেটা এই জাতির জন্য মঙ্গলজনক হবে। ওনারা এক জায়গায় থাকবেন না, ওনারা একটা সমঝোতা বা আলোচনার জন্য যা প্রয়োজন সেই পদক্ষেপগুলি ওনারা নেবেন। প্রয়োজনে সবাই সহযোগিতা করবে, একসাথে আসলে কাজ করার কথা, একসাথে হয়ে কাজ করতে হবে। ধন্যবাদ। আমাদের জনাব রহমান, আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাবার, ফিরে এসে আমরা কিন্তু আবার কথা বলবো। আমরা সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মন ছেলে। আজ আমরা কথা বলছি কম্পিউটার ব্যবসা নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ আমির হোসেন এবং এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। জনাব রহমান এবং জনাব হোসেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব রহমান, এবার প্রশ্ন আপনার কাছে যে আপনারা বলছিলেন আলোচনা বিরতিতে যাওয়ার আগে যে আপনারা অনেকেই ব্যাংক লোন নিয়ে ব্যবসা করছেন, সেক্ষেত্রে ব্যাংকগুলো এক ধরনের চাপ সৃষ্টি করছে এই লোন দেওয়ার করতে, এবং এক্ষেত্রে আপনি একটা বিশেষ সুবিধা চাচ্ছেন। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশের সকল যারা ব্যবসা করছে তারা সবাই একই সবার দাবি আসলে একটাই, যে তাদের লোন রিশিডিউল করা হোক বা লোন শিথিল করা হোক, নিয়মকানুন সহজ করা হোক। তাহলে তো ওভারঅল সরকারের জন্য তো একটা বড় ধরনের চাপ পড়ে, আর্থিক একটা চাপ পড়ে। সেটা কি আসলে ঠিক হবে কিনা? আসলে সরকার উপর চাপ পড়ে ঠিক আছে, কিন্তু ব্যবসায়ীদেরকে যদি ব্যবসা করার পরিবেশ তৈরি করে না দেয় তাহলে আমি মনে করি যে অর্থনীতি চাকা ঘুরবে না, সেটা সরকারও সেটা সাফার করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে ব্যাংকগুলি যে হয়েছে সেই ব্যাংকগুলি কেন ব্যবসায়ীদেরকে সাপোর্ট দেওয়ার জন্যই, এবং ওই টাকার যদি রুলিংটা না হয় তাহলে তো এই ব্যাংকগুলি বা সবাই আমরা স্থবির হয়ে যাব। তো এখন সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ওই একই কথা বলতে হয়, আপনি যেটা বলেছেন যে আসলে ইন্টারেস্ট বসে বসে গুনতে হচ্ছে, ইম্পোর্টারদের স্টক ওভার হয়ে আছে, মাল যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে ব্যাংকগুলি আমাদেরকে আসলে সুদ মওকুফের একটা আমরা প্রস্তাব রাখবো এবং পেমেন্ট রিশিডিউলের ব্যাপারেও আমরা আসলে আমরা চাই এবং প্রস্তাব রাখবো। আমাদেরকে গতিশীল করতে হবে। আমাদের এই বিজনেসটা কিন্তু পুরো জাতিকে গতিশীল করছে, আপনাকে এটা অনুধাবন করতে হবে, এই জাতিকে অনুধাবন করতে হবে। আজকে এই মুহূর্তে আপনি চিন্তা করেন যে কম্পিউটার, বাংলাদেশের কম্পিউটার যেগুলি ইউজ হচ্ছে এগুলি এই মুহূর্তে স্টপ, জাস্ট আমি 1 ঘন্টার জন্য বললাম স্টপ। তাহলে দেখেন এই জাতির কাজের গতি আমার মনে হয় 10%-এ চলে আসবে, 90%-ই গতি কমে যাবে। তাহলে এইটার পিছনে যে আমরা শ্রমটা দিচ্ছি, এটা দিচ্ছি, তো এটাকে সরকার এই গুরুত্বপূর্ণ সেক্টরটাকে, শিল্পটাকে, সরকারি দল বিরোধী দল যারাই এটাকে গুরুত্ব সহকারে অনুধাবন করতে হবে। আমাদের কিন্তু একটা ভুল আমরা মনে করি, অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা ওইভাবে গুরুত্ব দিয়ে দেখতে পারি না, এই জন্য কিন্তু আমাদের পিছিয়ে যাই, আমরা আগাতে পারি না, পিছিয়ে যাই। ধন্যবাদ জনাব হোসেন। আমি আপনার অন্য বিষয়ে আসি। আমরা হরতাল অবরোধের কথা বললাম, যেটা হয় যে কম্পিউটার আপনারা বিক্রি করছেন, আপনারা বিক্রির পরে একটা বড় বিষয় থাকে কম্পিউটার, যখন একটা কম্পিউটার নষ্ট হয়ে যায়, ডিসপোজাল একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং কম্পিউটার একটা সময় অন্তত পশ্চিমা দেশে কম্পিউটার যে ডিসপোজাল হয়ে যায় সেটা খুব নিয়ম মেনে করতে হয়, যেখানে সেখানে যথাযথ ফেলা যায় না। কিন্তু আমাদের দেশে এই পরিস্থিতি এখনো তৈরি বোধ হয়নি, কিন্তু তারপরও সামনের দিকে যেটা আগাতে হয়, আমাদের ভবিষ্যৎ দিকে এগোতে হয়।
এই কম্পিউটার ডিসপোজালের যে কোনো নিয়মকানুন থাকা উচিত কিনা আপনার মনে হয়? কারণ যে কোনো কম্পিউটার যে নষ্ট যে কোনো জায়গায় ফেলে দিলে এটা কিন্তু আসলে এক ধরনের পরিবেশের ক্ষতির সম্মুখীন হবে, যে খুব শীঘ্রই হতে পারবে। যেমন পলিথিন আমরা যে কোনো ফেলতে পারি না, পলিথিন দিয়ে ফেলতে পারি না। তো এই বিষয়ে আপনারা কি নিজের কোনো চিন্তা ভাবনা করছেন কিনা বা প্ল্যান রয়েছে কিনা? এটার ব্যাপারে আসলে দেখেন, পলিথিনে যেই ম্যাটেরিয়াল থাকে কম্পিউটারে এর থেকে বেশি ক্ষতিকারক ম্যাটেরিয়াল থাকে, যেটা লিড থাকে, সীসা থাকে, যেটা পরিবেশের জন্য অনেক বেশি ক্ষতিকর। পশ্চিমা বিশ্বে এখন এগুলি নিয়ে ভাবছে মানুষ, আমাদের দেশেও আমরা এগুলি নিয়ে ভাবছি, কিন্তু এখনো আমরা ওই রকম পর্যায়ে যেতে পারি নাই যে আসলে এগুলি যে আমরা ডেস্ট্রয় করব, কোথায় করব, কিভাবে করব, ওইরকম আমাদের হয় নাই। আমি বলবো যে যেহেতু কম্পিউটার এটা প্রথম জেনারেশনের ব্যবসা, আমি নিজেই বলি যে এটা প্রথম জেনারেশনের ব্যবসা, এটার ব্যাপকতা পেয়েছে হয়তো 95 থেকে আজকে হয়তো টোটাল 20 বছর ব্যাপকতা। তো এই 20 বছরের ব্যবসায় মানুষের যে সচেতনতা, আজকে কিন্তু মানুষ কিভাবে কম্পিউটার ইউজ করতে হবে এবং এটার পরের যে আপনার এটা যে নষ্ট হলে কিভাবে এটাকে ডেস্ট্রয় করতে হবে সেটা নিয়েও যে মানুষ ভাবছে, এটা কিন্তু একটা আমি বলবো যে এটা একটা সচেতনতা। এই সচেতনতার জন্য আমরা আসলে যখন আমাদের বলার জায়গা থাকে, যখন আমরা গভর্নমেন্টের সাথে বা অন্যান্য যাদের সাথে পরিবেশবিদদের সাথে কথা বলি, তখন আমরা এই কথাগুলি কিন্তু আমরা বলি। এবং সেটা বলার জন্য সেটা আমরা এগুলিতে কি করা যাইতে পারে, যে কম্পিউটারের সব জিনিস কিন্তু লিড না, ব্যাটারিতে লিড থাকে, মাদারবোর্ডের কিছু অংশে লিড থাকে, সীসা থাকে, এই জিনিসটাকে উঠায়া ফেলে বাকি জিনিসটা কিন্তু ডেস্ট্রয় করা যায়, এবং বাকি জিনিসটা আমার মনে হয় যে স্ক্র্যাপ হিসাবেও কিন্তু ইউজ করা যায়। তো এই বাকি যে ক্ষতিকারক জিনিসগুলি, এইগুলি যদি আমরা রাইখা বাকি জিনিসগুলি যদি আমরা ওইরকম ভাবে মনে করেন যে যারা ওই যে স্ক্র্যাপ হিসাবে যদি হয়, এটা কিন্তু আবার আরেকটা ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রির মতো কাজ করবে, রিসাইক্লিং হতে পারে। তো এটা একটা ব্যাপার আছে, এটা নিয়ে আমরা ভাবছি যে ভবিষ্যতে হয়তো আমরা এগুলি আসলে এটা সরকারেরই করতে হবে। না, আমরা কেন সরকার করবে, যেহেতু আপনারা বিক্রি করছেন, আপনারা ইম্পোর্ট করছেন, আপনাদের ইনিশিয়েটিভ হবে। আমরা তো আসলে এরকম একটা প্রজেক্ট করতে হলে, আপনি দেখেন গার্মেন্টসে ইটিপি করতে হলে কত কোটি টাকা লাগে, এরকম কি আমাদের পক্ষে সম্ভব? এত কষ্টলি হবে না এটা। হ্যাঁ, না, তারপরও আমরা যেহেতু আমরা রিটেল করি, আমরা ব্যবসা করি, আমাদের ব্যবসায়ীদের পক্ষে তো এটা সম্ভব না। ধন্যবাদ জনাব হোসেন। আমি রহমানের কাছে একই বিষয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানতে চাই, আপনার মতামত জানতে চাই। আপনাদের উচিত কিনা, এখনই সময় হয়েছে কিনা যে সবাই মিলে, আপনাদের সমিতি মিলে এর একটা ডিসপোজাল রুল করা উচিত, নিয়ম করা উচিত? এমন হতে পারে যে একজন ব্যক্তি যিনি ফেলে দিবেন তার জন্য একটা ইনসেন্টিভ থাকবে, ছোট্ট ইনসেন্টিভ, যে কারণে সে এসে আপনার কাছে দিয়ে যাবে, সেরকম কোনো চিন্তা ভাবনা করছেন কিনা বা রাখা উচিত কিনা? হ্যাঁ, এটা আমরা চিন্তা করেছি। আমাদের যে অন্যান্য সংগঠনগুলি আছে, এটা তো আমরা এলিফ্যান্ট রুট ভিত্তিক শুধু নয়, এটা সারা বাংলাদেশে কম্পিউটার ইউজ হচ্ছে সব জায়গাতেই। তো সেই ক্ষেত্রে আমাদের যে অন্যান্য সংগঠনগুলি আছে, কম্পিউটার সংগঠন সারা বাংলাদেশে অনেকগুলো আছে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তো এই উদ্যোগটা আমরা মনে হয় খুব শিগগিরই নেওয়ার পরিকল্পনা আছে। এটা বা আশা করি সেক্ষেত্রে আমাদের সমাধান সম্ভব হবে। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। জনাব হোসেন, অনেক ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনার সাথে নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। আপনাকেও ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাদ্য বিভাগ থেকে মত ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।